ভোরে টেলিভিশনের পিছনে যে তখন এখন যে বর্ণশ্রী দেখেন ওটা ছিল বিল, ওখানে নিয়ে 4জন অফিসারকে মেরে ফেলে। পাকিস্তানে এখনো অনেক ভালো ভালো নাটক হয়, কিন্তু পাকিস্তানের ওই স্বৈরতন্ত্র বা পাকিস্তানের অনেকগুলো কারণে কিন্তু পাকিস্তানের যে নিজস্ব ক্ষমতা সেটাও কিন্তু খুব পাকা নিতে পারেনি। মাইক আমাদের সবসময় বেরিয়ে করবে, এই জন্য বোধহয় অমায়িক নয়, সত্যিকার অর্থে অমায়িক কিনা মঞ্চ ভাই কম হারুন, যার সঙ্গে একই ক্লাসে মাসিক স্কুলে আমরা পড়েছি। আমি একটা ভুল কথা বলতেছি, বোধ হয় ঢাকা ইউনিভার্সিটি যখন আমি ক্লাস ছিল তখন বকাটা দিয়েছি বলে সে শোধ দিয়েছিল। অভিনয় স্পেশালাইজ করেছেন, অভিনয় করেনি, ওই স্টেজ ক্রাফটে ইয়ে করেছি, স্পেশালাইজেশন করেছি। তো হারুন ভাই স্টেজ ক্রাফটে করেছি। আমি অভিনয় করিনি এই কারণে ওখানে যে মনে হতো আমি তো হিন্দির উপর আমার দখল নেই, কারণ তো প্রথমে আমাদের শুরু হয়েছিল জানলা খাতা পাতা এইটাই নিয়ে, তো সেইটা আমাদের এই হিন্দি নিয়ে অনেক গল্প আছে। এখন দিল্লিতে বাসে উঠে আমরা তো নিয়ম টিয়ম জানি না, কোন দিক দিয়ে টিকিট কাটতে হয়, কোন দিক দিয়ে কি করতে হয়, পিছন থেকে উঠে টিকিট কেটে তারপরে সামনে দিয়ে করতে হবে। আমাদের ঢাকার যে অবস্থা সেটা হচ্ছে যে আমরা আসবো, টিকিট সেখানে ফাঁকা করবে, কোথায় যাবেন টাকা দেবো, ওটা আমাদেরকে পিছন দিকে ওঠার পরে সঙ্গে সঙ্গে লোকজন ঠেলা দিয়ে শুরু সামনে যান সামনে যান। আর হিন্দিতে বলছে বলে আমরা বুঝতে পারছি না সামনে যাওয়া মানে কি। আপনার এই কিছুক্ষণ পরে সেই বাসের মধ্যে আবার একটা মোবাইল ফোন উঠে গেছে, উঠে সে অফিসার বলছে টিকিট দেন, আপনার পকেট থেকে পয়সা যখন দিতে যাচ্ছি তখন সে বলছে যে পয়সা কে টিকিট দেখো, টিকিট দাও তুমি আমাদের। এইভাবে ধাক্কা কি করে আমাদের মোটামুটি নামিয়ে দিল। সে একটা ভালো জিনিস ছিল, ওই সময় পয়সা দিতে পারেনি, সেটা আমাদের হিন্দির ইয়ে যে কারণে আমি আসলে ন্যাশনাল স্কুল ড্রামায় অ্যাক্টিংটা নেই। তবে এবার মূল আলোচনায় আসি। ফরিদুল্লাহ সাগরের বই বাংলা টেলিভিশনের 50 বছর। এটা কি ফরিদুল্লাহ সাগরকে খুশি করার জন্য অথবা চ্যানেলকে খুশি করার জন্য? খুব বড় প্রশ্ন উঠতে পারে, আদতেই তাই নয়। ফরিদুল্লাহ সাগর, চ্যানেল আই এবং ইমপ্রেস সহ অনেক ব্যবসার সঙ্গে জড়িত অনেক কিছু, ওনাদের দিব্যি দেয়নি যে অনেকটা বই লিখতে হবে বাংলা টেলিভিশনের 50 বছর। আরো অনেক চলেছে। এটা একটা মিডিয়ার প্রতি একটা ভালোবাসা, যেটা ইংরেজিতে বলে প্যাশন, সেটা না থাকলে এই লেখাটার জন্য এত বড় বই এবং শ্রম দিয়ে লেখা এটা সম্ভব না। যে রিচনেস এটা তার কাছে ছিল না। ইটস ট্রু, পাকিস্তান টেলিভিশন কিন্তু অনেক এগিয়ে ছিল, এমনকি পাকিস্তান আমাদের শত্রু, আমাদের হত্যা করেছে আমরা জানি, কিন্তু পাকিস্তানের কালচার ইটসেলফ ওয়াজ ভেরি স্ট্রং। পাকিস্তানে এখনো অনেক ভালো ভালো নাটক হয়, কিন্তু পাকিস্তানের ওই স্বৈরতন্ত্র বা পাকিস্তানের অনেকগুলো কারণে কিন্তু পাকিস্তানের যে নিজস্ব ক্ষমতা সেটাও কিন্তু খুব পাকা নিতে পারেনি। এখন এই যে ইতিহাস, এইটা কিন্তু লিপিবদ্ধ করা যায় না। আমাকে দিল্লিতে যখন আমরা 80-85 সালের দিকে আমরা দিল্লিতে গিয়েছিলাম, তখনই কিন্তু বাংলাদেশের টেলিভিশন নাটক নিয়ে ওখানকার লোকজন আমাদেরকে, যারা হিন্দি ভাষাভাষী, তারা বলছে তাদের নাটক স্ট্রং। ওয়াই? তখন VHS ক্যাসেট সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে দেওয়া শুরু হয়েছে। পাকিস্তান টেলিভিশনের নাটকগুলো ভীষণ স্ট্রং এবং আমাদের এখানকার নাটকগুলো স্ট্রং। আপনারা জানেন একটা সময় বলা হতো যে ওইখানে কলকাতায় মানে ঘটি পাটি লাগিয়ে আমাদের নাটক দেখার জন্য বলছে যে অ্যান্টেনা। এটা স্ট্রং। ফরিদুল্লাহ সাগরের বইতে আছে যে সেই ঐতিহ্য, দুঃখের সঙ্গে বলা আছে, সেই ঐতিহ্য, সেই পারঙ্গমতা আমরা হারিয়ে ফেলেছি। আমি অভিনয় করি এখন টেলিভিশনে, আপনার যারা অভিনয় এবং বা প্রযোজনা বা পিছনে কাজ করতে বা পরিচালনায় আসবেন, একটা জিনিস কিন্তু সবার মনে রাখা দরকার, সেটি হলো এই যে প্রতিটি কাজের পিছনে একটা প্রবল পরিশ্রম থাকে। আমি আপনাদের সামনে মার্জনা চেয়ে বলছি যে সেই পরিশ্রমটা আজকাল আমরা বুঝছি।
বাংলাদেশ টেলিভিশনে মিনিমাম 4 দিন রিহার্সাল, সেই রিহার্সালের একটা ফিস ছিল, রিহার্সালে না গেলে সেই ফিস কাটা হতো। এবং আনপ্রিপেয়ার্ড আপনি অনসাইট স্টুডিওতে নাটক হতো, সেই স্টুডিওতে নাটকে আপনি যদি আনপ্রিপেয়ার্ড, আপনার লাইন স্ক্রিপ্টে নাই, আপনি জানেন না আপনার ক্যারেক্টার কি, আপনি কি পড়বেন জানেন না, আপনি কি মেকআপ করেন জানেন না, তাহলে তার সম্পর্কে নোট আসে। একটি নাটক যাওয়ার পরে সেই নাটকের পরের দিন সভাপতি মিলে সবার সামনে সেটা ডিসকাশন করা হতো, হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়েন্ট রাইট। এইটা কিন্তু বাংলাদেশ টেলিভিশন ছিল এক সময়। 1975 সালের 7ই নভেম্বর, সেটাও বোধহয় ফজলে সাগরের বইতে আছে, 7ই নভেম্বর যখন বিটিভিতে সব সেনা মোতায়েন ছিল, সেই সেনারা বাংলাদেশ টেলিভিশনের 4 জন অফিসারকে, হয়তো মনিরুল ইসলাম মানে সরকার যে অনুষ্ঠান অধ্যক্ষ ছিলেন, তারপরে আরো 3 জন, ফিরোজ খায়, মানে এই 3 জন, মোট 4 জন অফিসারকে ধরে টেলিভিশনের পিছনে যে তখন এখন যে বর্ণশ্রী দেখেন ওটা ছিল বিল, ওখানে নিয়ে 4 জন অফিসারকে মেরে ফেলে। এই প্রথম মানে সেনাদের হাতে স্বাধীন দেশে 4 জন টেলিভিশন কর্মকর্তা মারা যায়। এবং তাদের কিন্তু লক্ষ্য কিন্তু জামিল চৌধুরীও ছিলেন, মোস্তফা মনোয়ারও ছিলেন, কিন্তু তারা আগের থেকে খবর পেয়ে তারা কিন্তু আর আসেন নাই টেলিভিশনে আসেন নাই। পরবর্তীকালে সেই টেলিভিশনে উনি আর কখনো যাননি, সেই জামিল চৌধুরী সেই টেলিভিশনে আর কখনো যান নাই, কিন্তু একবার গিয়েছিলেন, সেটা বলছে যে জামিল চৌধুরীকে আসেননি এটা। তারপরে যখন মোটামুটি জিয়াউর রহমানের হাতে ক্ষমতা চলে আসে, দেশে একটা শৃঙ্খলা ফিরে আসে, তখন উনি জামিল চৌধুরীকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু জামিল চৌধুরী আসবেন না। তখন উনি চেয়েছিলেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে। তখন এখন জাতীয় সম্প্রচার একাডেমি নামে একটা ন্যাশনাল ব্রডকাস্টিং একাডেমি নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেন, যেটা পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে এখন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট হয়। সেটিরও প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী। এবং জামিল চৌধুরীর পরে সেটার মহাপরিচালক কিন্তু আবার হয়েছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল আল মামুন, যার কথা আমরা আগেই বলেছি। এখন আপনি দেখেন যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে কারা আছেন, আমলারা আছেন, মানে যারা মিডিয়া নিয়ে গবেষণা করেন, মিডিয়া নিয়ে যারা দিন রাত কাজ করেন, তারা কিন্তু জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটেও নাই। এবং পরবর্তীকালে যাদের প্রচেষ্টায় এই বিসিটিআই মানে বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তৈরি হয়েছে, সেখানেও নাই। সব জায়গায় আমলারা এসে বসে গেছে। এবং এটা হয়েছে কিন্তু বেশ কিছু সময় ধরে বাংলাদেশ টেলিভিশন তার দর্শক হারায়। বিভিন্ন প্রাইভেট টেলিভিশন কিন্তু কোনো রকমে তাদের কাছ থেকে বিজ্ঞাপনগুলি সরে যেতে থাকে। কিন্তু একটা জিনিস, চ্যানেল আই কিন্তু তারা সবসময় চেষ্টা করেছে তাদের মান ধরে রাখার জন্য। এবং চ্যানেল আইতে একটা প্রোগ্রাম হয় প্রতি বছর 25শে ডিসেম্বর। আপনারা জানেন সেই প্রোগ্রামটা কি? 25শে ডিসেম্বরে বাংলাদেশ টেলিভিশন প্রতিষ্ঠিত হয়। এই 25শে ডিসেম্বরে চ্যানেল আই পালন করে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন পালন করে না, মাঝে মধ্যে করে, মানে কোনো সময়। এই যে মানে চ্যানেল আইয়ের এই যে আমাদের বিশেষ করে গণমাধ্যমের প্রতি তার যে একটা কমিটমেন্ট, এটা কিন্তু এখনো ধরে রেখেছে। বাংলাদেশ টেলিভিশন 2014-তে তার 50 বছর পূর্তি হয়। আর এটা হচ্ছে আরো 12 বছর হয়ে গেল, 50 প্রায় 62 বছরে পদার্পণ করেছে বাংলাদেশ টেলিভিশন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ টেলিভিশন দিন দিন পিছিয়ে যাচ্ছে। এবং বিগত সময়ে যে সমস্ত প্রাইভেট টেলিভিশন এসছে বিভিন্ন মানুষকে খুশি করার জন্যে, সেই টেলিভিশনগুলি যে কি রোল প্লে করছে আপনারা খুব ভালোভাবে জানেন।